জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের চকচকে সরকারি কনভয় হাইওয়ের উপর দিয়ে ছুটে চলছিল, যেন কোনো অদম্য শক্তি। অকস্মাৎ পথের ধারে একটি নির্জন ধাবায় চোখ পড়ল তার স্ত্রীর উপর, যিনি সেখানে একা হাতে সংসার চালাতে ব্যস্ত। তারপর যা ঘটল তা ছিল হৃদয় বিদারক, যেখানে ক্ষমতার অহংকার ভেঙে পড়ল সত্যিকারের মানবিকতার কাছে, চোখের জলে ভাসিয়ে দিয়ে স্মৃতির গভীরতা। সকালের সময় শীতের হালকা কুয়াশা এখনও পুরোপুরি সরেন। সূর্যের লাল আলো গমের ক্ষেতের পেছন থেকে উঁকি দিচ্ছিল, আর হাইওয়ের উপর ট্রাকের লম্বা লাইনগুলো এমনভাবে এগোচ্ছিল যেন ঘুমন্ত কোনো প্রাণী। সেই পথে হঠাৎ নীরবতা ভেঙে লাল আলোওয়ালা সাদা সরকারি গাড়ির কনভয়ে এগিয়ে যাচ্ছিল। সাইরেনের ধ্বনি বাতাস ছিন্ন করে দিচ্ছিল, আর রাস্তার পাশের লোকজন নিজেরাই 2 পা পিছিয়ে যাচ্ছিল। কেউ হাত জোর করে নিচ্ছিল, কেউ স্যালাম দিচ্ছিল, আবার কেউ দূরে দাঁড়িয়ে দেখছিল যে কোনো বড় কর্মকর্তা যাচ্ছেন। গাড়ির সামনে পাইলট জিপ, পেছনে পুলিশের বোলেরো, আর মাঝে চকচকে এসইউভি, যার কালো কাঁচের ভিতরে জেলা ম্যাজিস্ট্রেট অর্জুন প্রতাপ সিং বসেছিলেন। সাদা কুর্তা পায়জামা, উপরে নেহেরু জ্যাকেট, চোখে হালকা চশমা। মুখটা বেশ কঠিন, ঠোঁট দুটো এমন সোজা যেন হাসতে তিনি বহু বছর আগে ভুলে গেছেন। তার ঘড়ির কাঁটা যেন আদেশের উপর চলত। সব কিছু ঠিক সময়ে, প্রত্যেক সিদ্ধান্ত কঠোর। জেলায় তার নাম ছিল লোহার ডিএম। লোকে বলতো তিনি মানুষ কম, আইন বেশি। কোনো সুপারিশ শোনেন না, কারো ফোন তোলেন না, ঘুষের তো প্রশ্নই ওঠে না। কিন্তু এই সততার পিছনে একটা ঠান্ডা ভাবও ছিল, যা সম্পর্কগুলোকে জমিয়ে ফেলে। গাড়ির ভিতরে ফাইল খোলা ছিল। ড্রাইভার রিয়ার ভিউ মিরার দিয়ে বারবার তার দিকে তাকাচ্ছিল। পিএ, ব্যক্তিগত সহকারী, ট্যাবলেটে পরের কর্মসূচিগুলো বলছিল। স্যার, 9টায় ব্লক পরিদর্শন, 2:30টায় স্কুল উদ্বোধন, দুপুরে মন্ত্রীজির কল। অর্জুন শুধু হুঁ বলে উত্তর দিচ্ছিলেন। বাইরের দুনিয়ার সাথে তার সম্পর্ক ছিল শুধু আদেশের মধ্যে সীমিত। হঠাৎ গাড়িটি ক্ষেতের মাঝ দিয়ে যাওয়া রাস্তায় এলে বাতাসে গোবরের ঘুঁটের গন্ধ, টাটকা মাটির সুবাস আর দূরে জ্বলন্ত কাঠের ধোঁয়া মিশে এক হয়ে এলো। এটি সেই এলাকা যেখানে তার শৈশব কেটেছিল। কিন্তু তিনি জানলার কাঁচ আরও ওপরে তুলে দিলেন, যাতে স্মৃতির হাওয়া ভিতরে না ঢুকতে পারে। তখনই পেটে হালকা জ্বালা অনুভব করলেন। রাত থেকে কিছু খাওয়া হয়নি। ড্রাইভার সাহস করে বলল, স্যার, সামনে একটা ধাবা আছে, পরিষ্কার মনে হচ্ছে, 5 মিনিট থামলে চা পাওয়া যাবে। অর্জুন প্রথমে না করার জন্য ঠোঁট খুললেন, তারপর কেন যেন চুপ হয়ে গেলেন। মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। কনভয় ধীরে ধীরে রাস্তার ধারে মোড় নিল। ধুলোর মেঘ গুড়িয়ে একটি ছোট ধাবার সামনে গিয়ে থামল। টিনের চাল, ইটের অসম্পূর্ণ দেওয়াল, বাইরে খাট আর বেঞ্চ পাতা। 2-3টে ট্রাক আগে থেকেই দাঁড়িয়েছিল। উনুন থেকে ধোঁয়া উঠছিল। বোর্ডে ফিকে রঙে লেখা ছিল, মা কালী ধাবা, শুদ্ধ দেশি খাবার। পুলিশেরা আগে নামল, চারপাশে নজর বুলালো। তারপর ড্রাইভার দরজা খুলে দিল। অর্জুন নিচে নামলেন। জুতো ধুলোয় হালকা ডুবে গেল। তার হঠাৎ অদ্ভুত লাগল, যেন বহু বছর পর মাটি তাকে স্পর্শ করল। ধাবার ভিতর থেকে বাসনের টুংটাং শব্দ, তন্দুরে রুটি শেখার আওয়াজ, আর কোনো এক মহিলার হালকা কাশির শব্দ শোনা যাচ্ছিল। একটি রোগা ছেলে দৌড়ে এলো, সাব বসুন, এক্ষুনি চা আনছি। অর্জুন খাটে বসলেন না, নিজের রুমাল বের করে বেঞ্চ পরিষ্কার করে বসলেন। নজর ঘুরতেই দেখলেন উনুনের পাশে এক মহিলা দাঁড়িয়ে আছেন। শাড়ির আঁচল কোমরে গোজা, হাতে আটা মাখা, কপালে ঘামের বিন্দু, চুলগুলো ঢিলেঢালাভাবে খোপা করা। মুখটা রোদ আর ধোঁয়ায় তামাটে হয়ে গেছে, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত শান্তি ছিল। তিনি তন্দুর থেকে রুটি বের করছিলেন, আবার নতুন রুটি দিচ্ছিলেন, ডাল সম্ভরা দিচ্ছিলেন। তার প্রতিটি ভঙ্গিতে অভ্যস্ত ক্লান্তি আর অসহায়ত্বের মধ্যেও এক দৃঢ়তা ছিল। অর্জুনের নজর এক পলকের জন্য তার ওপর গেল, আর ঠিক সেই মুহূর্তেই যেন সময় থমকে গেল। হাতের ফাইল নিচে পড়ে গেল, নিঃশ্বাস আটকে এলো, হৃৎপিণ্ড সজোরে ধকধক করতে লাগল। চোখ দুটো বড় বড় হয়ে গেল, কারণ সেই মুখটি তার অচেনা ছিল না, সেটি ছিল তার জীবনের সবথেকে পরিচিত মুখ। সেই নাক, সেই চোখ, সেই কপালের ছোট্ট তিলটা, শুধু ঔজ্জ্বল্যটা হারিয়ে গেছে। বহু বছর আগে যে হাসি সেই মুখে খেলে বেড়াতো, এখন সেখানে শুধুই নীরবতা। অর্জুনের গলায় কিছু একটা আটকে গেল। মনে মনে বললেন, না, এটা হতে পারে না। মস্তিষ্ক বলছিল ভুল হচ্ছে, কিন্তু মন চিনে নিয়েছিল। সেই ছিল সীমা, তার স্ত্রী, যাকে তিনি 4 বছর আগে পিছনে ফেলে এসেছিলেন, শহরের নতুন জীবনের জন্য, অহংকারের জন্য, নিজের বড় স্বপ্নের জন্য। সেই সীমা যেই ধোঁয়া ভরা ধাবায় দাঁড়িয়ে,
হাতে পোড়া দাগ, পায়ে ছেঁড়া চটি, তবুও মাথা উঁচু করে দাঁড়িয়ে কোনো অভিযোগ ছাড়াই কাজ করে যাচ্ছে। ছেলেটি হাঁক দিল, মালকিন, সাবদের জন্য 2 কাপ চা। সীমা এদিকে না তাকিয়েই উত্তর দিল, নিয়ে আসছি। সে স্টিলের গ্লাস তুলে চা ঢালল, ধীরে ধীরে হেঁটে বাইরে এলো। অর্জুনের হৃৎপিণ্ড যেন বুক ফেটে বেরিয়ে আসতে চাইছিল। তিনি চাইছিলেন সীমা তাকে চিনে নিক, একবার তাকাক, কিছু বলুক। কিন্তু সীমা তার সামনে এসে থামল। চা টেবিলে রেখে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, সাপ গরম আছে, সাবধানে। সেই আওয়াজে কোনো কাঁপুনি ছিল না, কোনো বিস্ময় ছিল না, যেন সে তাকে চেনেই না। অর্জুনের আঙুলগুলো গ্লাস ধরার সময় কেঁপে উঠল। গরমের চেয়ে তার ভিতরের অস্থিরতা বেশি পুড়ছিল। তিনি ধীরে ধীরে তার মুখটা দেখার চেষ্টা করলেন, কিন্তু সীমা ততক্ষণে ফিরে গেছে উনুনের দিকে। যেন তার আশাতে সীমার দুনিয়ায় কোনো পার্থক্যই পড়েনি। পুলিশেরা হাসাহাসি করছিল, ড্রাইভার বিস্কুট খাচ্ছিল। পৃথিবী নিজের নিয়মেই চলছিল, শুধু অর্জুনের ভিতরে তুফান বইছিল। তার মনে পড়ে গেল সেই দিনের কথা, যখন সীমা নিজের গয়না বিক্রি করে তার পরীক্ষার ফিস দিয়েছিল। সেই রাত যখন দুজনে এক কম্বল জড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। আর সেই সকাল যখন তিনি রাগের মাথায় বলে দিয়েছিলেন, আমার উপর বোঝা হয়ে থেকো না। আর সেদিনই সীমা চুপচাপ গ্রামে ফিরে গিয়েছিল। তারপর তিনি আর কখনো পিছনে ফিরে তাকাননি। আজ ভাগ্য তাকে সেই মোড়েই এনে দাঁড় করিয়ে দিল। অর্জুন প্রথমবার নিজেকে খুব ছোট মনে করলেন। তার সমস্ত ক্ষমতা, পদমর্যাদা, গাড়ি সাইরেন সব বেকার মনে হতে লাগল। সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। চায়ের প্রতিটা চুমুক গলায় কাঁটার মতো বেঁধছিল। তিনি ওঠার চেষ্টা করলেন, কিন্তু পা যেন ভারী হয়ে গেল। আবার সীমার দিকে নজর গেল। ধোঁয়ার মাঝে তার ছায়াটা ভাসছিল। তখনই ভিতর থেকে এক অদ্ভুত সত্য জেগে উঠল। যাকে তিনি জীবন থেকে মুছে ফেলেছিলেন, জীবন তাকেই সবার আগে সামনে এনে দাঁড় করিয়েছে। সেই মুহূর্তে তার মনে হল, এই সফর কোনো সরকারি পরিদর্শন নয়, বরং তার নিজের সাজা ছিল। যাকে তিনি দুর্বলতা মনে করে ফেলে এসেছিলেন, সেই মহিলাটি তার সবথেকে বড় শক্তি হিসেবে প্রমাণিত হল। আর যখন শক্তি হারিয়ে যায়, তখন মানুষের উচ্চতাও বোঝা মনে হতে থাকে। ধাবার বাইরে বেঞ্চে বসে থাকা অর্জুনের সামনে চায়ের গ্লাস রাখা ছিল, কিন্তু নজর আটকে ছিল অন্য কোথাও। ধোঁয়ার ওপারে দাঁড়িয়ে থাকা সীমাকে দেখতেই তার মস্তিষ্ক 4 বছর পিছনে দৌড়াতে শুরু করল। যেন কেউ স্মৃতির পোটলা খুলে দিয়েছে। সেই গ্রাম, সেই মাটির রাস্তা, সেই বটের তলায় বসা পঞ্চায়েত, বিয়ের মণ্ডপ যেখানে গাঁদা ফুলের গন্ধ লেগেছিল। সীমা লাল শাড়িতে লজ্জামাখা মুখে বসেছিল, হাতে মেহেদি, চোখে স্বপ্ন। আর অর্জুন তখন একদম আলাদা ছিলেন, রোগা, সাধারণ, পকেটে টাকা নেই, কিন্তু মনে জেদ ছিল। পুরো গ্রাম জানত যে ছেলেটি মেধাবী, বড় অফিসার হবে। সীমা তাকে প্রথমবার ওখানেই দেখেছিল, আর পরে বন্ধুদের বলেছিল, এই ছেলেটি অনেক দূর যাবে, আমি ওর সাথে চলব। বিয়ের পর তাদের ঘরটা বড় কোনো অট্টালিকা ছিল না। মাটির দেওয়াল, টিনের চাল, বর্ষায় জল পড়ত, শীতে হু হু করে বাতাস ঠুকত। কিন্তু ভিতরে এত আপনজন ছিল যে দুনিয়ার কোনো অভাব বোধ হতো না। রাতে লণ্ঠনের আলোয় অর্জুন বই খুলে বসতেন, আর সীমা চুপচাপ তার পাশে বসে চা বানিয়ে দিত। কখনো মাথা টিপে দিত, কখনো বলতো, তুমি শুধু পড়ো, বাকি সব আমি সামলে নেব। তার কথায় এত ভরসা ছিল যে অর্জুনের মনে হতো তিনি সত্যি কিছু করতে পারবেন। ভোর 4টে সীমার নিজে উঠত, কুঁয়ো থেকে জল ভরত, উনুন জ্বালাত, আর 2টো শুকনো রুটি লঙ্কা দিয়ে বেঁধে অর্জুনকে পড়তে পাঠিয়ে দিত। অনেকদিন এমনও যেত যখন ঘরে সবজি থাকত না, সে নিজে না খেয়ে বলতো, আমার খিদে নেই। একবার পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য টাকা ছিল না, অর্জুন বিমর্ষ হয়ে বসেছিলেন। তখন সীমা কোনো কথা না বলে মায়ের দেওয়া 2টি বালা খুলে কাপড়ে জড়িয়ে বাজারে গিয়ে বিক্রি করে এলো। ফেরার সময় হাত খালি ছিল, কিন্তু মুখে হাসি ছিল। সে টাকাগুলো সামনে রেখে বলল, এখন আর বাহানা চলবে না, অফিসার হতেই হবে। সেদিন অর্জুন কেঁদে ফেলেছিলেন। প্রথমবার কেউ তার উপর এত বিশ্বাস করেছিল। বছরের পর বছর পরিশ্রমের পর যখন রেজাল্ট এলো আর লিস্টে তার নাম ছিল, তখন পুরো গ্রাম ঢোল বাজাচ্ছিল। সীমা মিষ্টি বিলোল, মন্দিরে পুজো দিল, আর সবাইকে গর্ব করে বলছিল, দেখেছ, আমার বর করে দেখিয়েছে। ট্রেনিংয়ের জন্য শহরে যেতে হলো। নতুন দুনিয়া, বড় লোক, বড় বাড়ি, চকচকে রাস্তা, আর সেখান থেকেই ধীরে ধীরে অর্জুন বদলাতে লাগলেন। আগে ফোন প্রতিদিন আসত, তারপর সপ্তাহে একবার, তারপর কখনো কখনো। সীমা ঘণ্টার পর ঘণ্টা দরজায় বসে অপেক্ষা করত। ফোন বাজলে তার গলায় আনন্দ উপচে পড়ত, কিন্তু ওপাশ থেকে উত্তর ছোট হয়ে আসত, ব্যস্ত আছি, মিটিং আছে, পরে কথা বলছি। ট্রেনিংয়ের বন্ধুরা মজা করত,
গ্রামের বউ ইয়ার, তুমি অফিসার হবে, একটা ইমেজ রাখো। এই কথাগুলো ধীরে ধীরে তার মনে ঢুকে গেল। পোস্টিং পাওয়ার পর শহরে সরকারি বাংলো, গাড়ি, চাকর বাকর সব হলো। বড় কর্মকর্তাদের স্ত্রীরা ইংরেজিতে কথা বলতো, হাতে ওয়াইন গ্লাস। সেই ভিড়ে অর্জুন যখন সীমার সাধারণ শাড়ি, ছেঁড়া চটি আর গিয়েও কথা মনে করতেন, তখন তিনি কুঁকড়ে যেতেন। তিনি সীমাকে শহরে ডাকলেন ঠিকই, কিন্তু তার আসার পর ঘরে যেন নিস্তব্ধতা নেমে এলো। সীমা চেষ্টা করত মানিয়ে নিতে, নতুন জামাকাপড় পরা বা চামচ দিয়ে খাওয়া শেখার, কিন্তু লোকে তবুও টিটকিরি দিত। আপনার স্ত্রী তো খুব সিম্পল। কেউ হাসত, কেউ দয়া দেখাত, আর প্রতিটা বিদ্রূপ অর্জুনকে ভিতর থেকে ক্ষতবিক্ষত করত। তিনি সীমার হাত ধরার বদলে উল্টে তার থেকে দূরত্ব তৈরি করলেন। তিনি দেরি করে বাড়ি ফিরতেন, ফোনে ব্যস্ত থাকতেন। সীমা বুঝতেই পারত না তার ভুলটা কোথায়। এক রাতে সে জিজ্ঞেস করেছিল, আমি কি কিছু ভুল করছি? অর্জুন রেগে গিয়ে বললেন, আমাকে নাটক দেখিও না, আমার ইমেজের ব্যাপার আছে। এই শব্দগুলো হাতুড়ির মতো সীমার বুকে লাগল। তারপর ঝগড়া বাড়ল, তুচ্ছ কারণে রাগ, অপমান। আর একদিন অর্জুন বলেই ফেললেন, তুমি গ্রামেই ঠিক আছো, এখানে তোমাকে বোঝা মনে হয়। এটা শুনেই সীমার মুখটা পাথরের মতো হয়ে গেল। সে কিছু বলেনি। আলমারি থেকে নিজের দুটো জামাকাপড় নিল, পুরনো ব্যাগে ভরল, আর ভোরের প্রথম বাস ধরল। না কেঁদে, না অভিযোগ করে, কাউকে দোষ না দিয়ে সে সেই গ্রামে ফিরে গেল যেখানে লোকে তাকে দয়ার নজরে দেখত। কিন্তু সে হাত পাতেনি। সে ঠিক করল কারোর ওপর নির্ভর করবে না। গ্রামের বাইরে রাস্তার ধারের খালি জমিতে ধার করে টিনের চাল দিল, পুরনো তন্দুর কিনল, নিজে মাটি মেখে উনুন বানালো আর ধাবা শুরু করল। প্রথম দিন মাত্র 2টো ট্রাক থামল, তৃতীয় দিন 4টে। ধীরে ধীরে লোক আসতে লাগল, কিন্তু প্রতিটা দিন সহজ ছিল না। রোদে পোড়া, বর্ষার কাঁদা, মাতালদের নোংরা নজর, পুলিশের ফাও খাওয়া, সীমা সব সহ্য করল। হাতে ফোসকা পড়ল, আঙুল পুড়ে গেল, কোমর নুয়ে গেল, কিন্তু চোখের জেদ বাড়ল। ওদিকে অর্জুন নিজের ক্যারিয়ারের সিঁড়ি চড়তে থাকলেন। প্রমোশন, ট্রান্সফার, সম্মান। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, প্রতিটা সাফল্যের পর রাতে তার ঘুম আসত না। ঘরের নিস্তব্ধতায় সীমার কণ্ঠস্বর প্রতিধ্বনি হতো, তুমি শুধু পড়ো, বাকি সব আমি সামলে নেব। অহংকার এতই বড় ছিল যে ফোন করার সাহস হয়নি। বছরের পর বছর কেটে গেল, আর আজ ভাগ্য তাকে সেই ধাবায় এনে দাঁড় করালো যেখানে তার স্ত্রী একা নিজের জগৎ সামলাচ্ছে। তার নামের সাহায্য ছাড়াই, তার প্রয়োজন ছাড়াই, যেন তিনি কখনো তার জীবনে ছিলেনই না। উনুন থেকে ধোঁয়া উঠছিল, রুটি সেকা হচ্ছিল, আর অর্জুনের চোখে প্রথমবার জল এলো। আজ তিনি স্পষ্ট দেখতে পেলেন যে অফিসার হওয়ার দৌড়ে তিনি সবথেকে দামি জিনিসটা হারিয়ে ফেলেছেন। সেই নারী যে নিজের হার মাস দিয়ে তার স্বপ্নকে জল দিয়েছিল। চেয়ার মানুষকে ক্ষমতা দেয়, কিন্তু কখনো কখনো সেই চেয়ারই তার ঘর কেড়ে নেয়। তখন সিদ্ধান্ত আইনের হয় না, হৃদয়ের হয়। ধাবার বাইরে হাওয়ায় ধোঁয়া আর ধুলো উড়ছিল। চায়ের গ্লাস খালি হয়ে গিয়েছিল, কিন্তু অর্জুনের আঙুলগুলো সেটাকে এমনভাবে ধরেছিল যেন সেটাই তার একমাত্র সাহারা। ড্রাইভার আবার জিজ্ঞেস করল, স্যার চলি? কিন্তু তিনি হাত তুলে থামিয়ে দিলেন। সীমা তান্দুরের সামনে ঝুঁকে রুটি উল্টাচ্ছিল। অর্জুন দেখলেন কবজিতে পোড়া দাগগুলো। তার মনে হল বুকে কেউ পেরেক ঠকছে। তিনি উঠে ধীরে ধীরে ধাবার ভিতরে গেলেন। পুলিশরা অবাক হয়ে পিছিয়ে গেল। ছেলেটি ঘাবড়ে গিয়ে বলল, স্যাব কিছু লাগবে? তিনি উত্তর দিলেন না, তার চোখ শুধু সীমার ওপর। কাছে যেতেই ধোয়ার গন্ধ আরও কড়া লাগল। সীমা না তাকিয়ে জিজ্ঞেস করল, আরও চা দেব? গলায় কোনো আপনজন ভাব নেই, শুধুই একজন দোকানদারের পেশাদারিত্ব। অর্জুন অনেক কষ্টে সাহস সঞ্চয় করে বললেন, কেমন আছো? সীমার হাত এক মুহূর্তের জন্য থামল, তারপর যেন কিছুই শোনেনি এমনভাবে বলল, ডাল গরম আছে, খেতে হলে বসে যান। এই দূরত্ব তাকে চিরে ফেলছিল। তিনি চেয়েছিলেন সীমা তাকে গালি দিক, চড় মারুক, কিন্তু এই বরফের মতো নীরবতা সহ্য হচ্ছিল না। তিনি আবার বললেন, সীমা। এইবার সে ধীরে ধীরে মাথা তুলল, অর্জুনের চোখের দিকে সরাসরি তাকাল। সেই চোখে কোনো অভিযোগ ছিল না, কোনো ভালোবাসাও ছিল না, ছিল শুধুই ক্লান্তি আর এক দুর্ভেদ্য দেয়াল। সে খুব স্বাভাবিক স্বরে বলল, স্যাব নামে ডাকবেন না, খদ্দেররা অপেক্ষা করছে। অর্জুনের বুকটা কেঁপে উঠল। এত বছরের সম্পর্ক এক মুহূর্তে স্যাব হয়ে গেল। তিনি বাইরে এসে বেঞ্চে মাথা ধরে বসলেন। ঠিক তখনই ড্রাইভার ফোন নিয়ে দৌড়ে এলো। স্যার, অফিসের জরুরি ফোন। ওপাশ থেকে এসডিএম বললেন, স্যার আজ হাইওয়ে চওড়া করার কাজ শুরু করতে হবে। আপনার সই করা লিস্ট অনুযায়ী জবরদখল সরাতে হবে। জেসিবি বেরিয়ে পড়েছে।
অর্জুন অন্যমনস্কভাবে বললেন, হ্যাঁ করো। তারপর হঠাৎ মাথায় বিদ্যুতের মতো কিছু খেলে গেল। কোন কোন জায়গা? ওপাশ থেকে নাম পড়া শুরু হলো। পুরনো মুদি দোকান, পাংচার সারানোর দোকান, আর একটি ধাবা, মা কালী ধাবা। এটা শুনেই পায়ের তলার মাটি সরে গেল। তিনি ফাইল আনালেন আর দেখলেন সেখানে পরিষ্কার লেখা আছে, অবৈধ নির্মাণ সরানো হোক। নিচে তার নিজের দস্তখত। তার মনে পড়ল কিছুদিন আগে কোনো কিছু না দেখেই অনেক ফাইলে সই করেছিলেন। তখন এটা শুধু কাগজ ছিল, আজ এটাই সীমার জীবন ভাঙার পরোয়ানা হয়ে দাঁড়িয়েছে। তিনি দূরে তাকিয়ে দেখলেন সেই টিনের চাল, সেই ইটের দেয়াল যা সে নিজের হাতে গড়েছে। কাল সকালে বুলডোজার আসবে আর সব ধুলোয় মিশিয়ে দেবে। তার বুকে দম বন্ধ হয়ে আসছিল। এটা কি নিয়তির কোনো নিষ্ঠুর রসিকতা? কপালে লিখন ছিল বোধহয়। প্রথমে স্ত্রীকে ছেড়েছিলেন, আর এখন তার নিজের হাতেই গড়া সংসার নিজে ভাঙতে যাচ্ছেন। পুলিশেরা হাসতে হাসতে বলল, স্যার, এই ধাবাওয়ালারা খুব বিরক্ত করে। এটা সরে গেলে রাস্তা পরিষ্কার হয়ে যাবে। অর্জুন প্রথমবার তীক্ষ্ণ স্বরে বললেন, চুপ করো। সবাই স্তম্ভিত হয়ে গেল। তিনি উঠে আবার সীমার কাছে গেলেন। এবার গলা বেশ ভারী ছিল। এই ধাবা কতদিন ধরে চালাচ্ছ? সীমা রুটি উল্টাতে উল্টাতে বলল, 4 বছর ধরে। আর কোনো সাহারা নেই, পরিশ্রমী সম্বল, এটাই যথেষ্ট। যদি এই জায়গা। সে থেমে গেল। শব্দগুলো গলায় আটকে গেল। সীমা প্রথমবার মন দিয়ে তার দিকে তাকালো। কি হলো? অর্জুন চোখ নামিয়ে নিলেন। তিনি সত্যিটা বলার সাহস সঞ্চয় করতে পারলেন না। এত বছর পর দেখা করে প্রথম উপহার কি তার ঘর ভাঙার খবর দেবেন? তিনি চুপচাপ বাইরে চলে এলেন। রোদ কড়া হয়েছে, কপালে ঘাম, কিন্তু তার শীত করছিল। তিনি বুঝতে পারছিলেন না যে তিনি ডিএম নাকি একজন অপরাধী স্বামী। কর্তব্য বলছিল নিয়ম সবার জন্য সমানভাবে প্রয়োগ করো। মন বলছিল এটি সেই নারী যে তোমার জন্য সব কিছু ছেড়েছিল। দুতরফ থেকে টানাপোড়েন শুরু হয়ে গেল। তার মনে পড়ল কতবার তিনি অন্যদের জবরদখল সরিয়ে দিয়েছেন, কত মানুষের ঘর ভেঙেছে, তখন কখনো বুক কাঁপেনি। কিন্তু আজ কেন নিঃশ্বাস আটকে আসছে? কারণ এবার আইন বইয়ের পাতায় নয়, তার নিজের জীবনের উপর লাগু হচ্ছিল। হঠাৎ ধাবার কাছে 2 গ্রামবাসী কথা বলছিল। শুনেছি কাল বুলডোজার আসবে, এই ধাবাও যাবে। বেচারি মহিলা একা মানুষ। দ্বিতীয়জন বলল, কপালটাই খারাপ ওর। এই কথাগুলো তীরের মতো লাগল। অর্জুন মুষ্টিবদ্ধ হলেন। যদি ধাবা ভেঙে যায়, তবে সীমা আবার রাস্তায় চলে আসবে। আবার সেই খিদে, সেই অপমান, আর এই সব কিছুতে তার নিজের সই আছে। তিনি নিজেকে ক্ষমা করতে পারবেন না। তার নজর সরকারি গাড়ির উপর গেল। লাল বাতি রোদে চিকচিক করছিল। হঠাৎ সেই বাতিটি তার কাছে মুকুট নয়, বোঝা মনে হলো। মনে হলো এই আলো নয়, এ হলো জ্বলন্ত আগুন যা সম্পর্ককে ছাই করে দেয়। তিনি ড্রাইভারকে বললেন, কনভয় ফেরাও, সরকারি কর্মসূচি বাতিল। গলার স্বর এমন ছিল যে কেউ কোনো প্রশ্ন করার সাহস পেল না। গাড়ি স্টার্ট হলো, ধুলো উড়ল। সীমা এক মুহূর্তের জন্য মাথা তুলল। হয়তো ভাবল কোনো বড় অফিসার চলে গেল। সেই কি আর জানত যে সেই লোকটাই তার জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে? গাড়ি দূরে চলে গেল, কিন্তু অর্জুনের মন সেখানেই পড়ে থাকল। তিনি জানলা দিয়ে পিছনে তাকিয়ে রইলেন। ধাবাটি ক্রমশ ছোট হতে থাকল, তারপর কুয়াশায় মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে তিনি ঠিক করে নিলেন, হয় তিনি এই চেয়ারে বসে আইন পালন করবেন, নয়তো মানুষ হয়ে নিজের সম্পর্ক বাঁচাবেন। দুটো একসাথে চলতে পারে না। রাত নামার আগেই তাকে ফয়সালা করতে হবে, কারণ সকাল 10টায় বুলডোজার ওই ধাবার সামনে দাঁড়িয়ে থাকবে, আর সেই মেশিনের সামনে হয় টিনের চাল ভাঙবে, না হয় তার অহংকার। সেদিন আইন বইয়ের পাতায় ছিল না, সেদিন আইন এক নারীর চোখের সামনে দাঁড়িয়েছিল। আর এক পুরুষকে ঠিক করতে হতো সে অফিসার থাকবে নাকি মানুষ হবে। সকালের আকাশ তখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। তার আগেই রাস্তায় শোরগোল শুরু হয়ে গেল। কুয়াশার হালকা চাদর ক্ষেতের উপর ভাসছিল। ঠান্ডা হাওয়ায় ধুলোর গন্ধ মিশেছিল, আর দূর থেকে আসা মেশিনের আওয়াজ ধীরে ধীরে কাছে আসছিল। গ্রামবাসীরা নিজের দরজা থেকে বেরিয়ে রাস্তার দিকে তাকাতে লাগল। বাচ্চারা খালি পায়ে দৌড়ে এলো, বুড়োরা লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল। কারণ সবাই জানত আজ জবরদখল হটানো হবে, আজ বুলডোজার চলবে, আজ কিছু ঘর উজাড় হবে। আর সেই সবের মধ্যে একটি ছোট ধাবাও ছিল। সীমা প্রতিদিনের মতো সবার আগে পৌঁছে গিয়েছিল। সে উনুন জ্বালালো, তন্দুরে কাঠ দিল, যেন কিছুই হওয়ার নেই। তার মুখে কোনো অস্থিরতা ছিল না, ছিল এক অদ্ভুত স্থির শান্তি। যে অনেক কিছু হারিয়ে ফেলেছে, তার আর হারানোর ভয় থাকে না। সে আটা মাখল, চা বসালো, স্টিলের গ্লাস ধুলো, আর বিড়বিড় করে বলল, যা হবে দেখা যাবে। ওদিকে রাস্তার মোড় থেকে হলুদ রঙের মেশিন দেখা গেল। সামনে পুলিশের জিপ, পেছনে জেসিবি, 2-3টে ট্রাক, কর্মচারী, নোটিশের ফাইল, হাতুড়ি, সবকিছু তৈরি।
মেশিনের আওয়াজ শুনে ধাবার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক ড্রাইভাররা চুপ হয়ে গেল। কেউ কেউ টাকা মিটিয়ে জলদি বেরিয়ে গেল, যেন বিপদ থেকে দূরত্ব বজায় রাখছে। দুই মহিলা পাশে এসে বলল, বোন, মালপত্র গুছিয়ে নে। সীমা হালকা হাসল। গোছানোর আছেই বাকি। তার কাছে দুটো বাসন, একটি তন্দুর, কয়েকটা টেবিল আর এই টিনের চাল, এটাই তার পুরো পৃথিবী। পুলিশেরা নেমে লাইন তৈরি করতে লাগল। এক কর্মচারী নোটিশ পড়ল, সরকারি জমিতে অবৈধ নির্মাণ অবিলম্বে সরানো হবে। শব্দগুলো বাতাসে প্রতিধ্বনিত হল। ভিড়ের মধ্যে কানাঘুষো শুরু হল। কেউ বলল বেচারি একা মহিলা, কেউ বলল সরকারের সাথে কে লড়তে পারে। কিন্তু সীমা সেখানেই দাঁড়িয়ে রইল। সে আঁচল ঠিক করল, হাতের ধুলো ঝাড়ল আর ধাবার দরজার সামনে টান টান হয়ে দাঁড়িয়ে পড়ল, যেন নিজের দেহ দিয়েই দেয়াল তৈরি করছে। জেসিবির ড্রাইভার সিটে বসল। ইঞ্জিন গর্জে উঠল, বাকেট ওপরে উঠল। রোদের প্রথম কিরণ সেই লোহার ওপর ঠিকরে পড়ল। ঠিক সেই সময় দূর থেকে সাইরেনের তীব্র আওয়াজ শোনা গেল। সবার নজর ঘুরে গেল। সাদা সরকারি এসইউভি ধুলো উড়িয়ে দ্রুত গতিতে এলো আর ধাবার সামনে এসে ব্রেক কষল। দরজা খুলল আর অর্জুন নামলেন। আজ তার মুখ আগের মতো শক্ত ছিল না। চোখের নিচে রাত জাগার ক্লান্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল। পুলিশেরা তৎক্ষণাৎ সেলাম ঠুকতে লাগল। স্যার, তিনি হাত দিয়ে ইশারা করলেন, থামো। গলার স্বরে এমন ওজন ছিল যে মেশিনের গর্জনও থেমে গেল। ভিড় স্তব্ধ হয়ে গেল। সবাই বুঝল বড় অফিসার নিজে এসেছেন। কর্মচারী ফাইল নিয়ে দৌড়ে এলো। স্যার, কাজ শুরু করব? অর্জুন কয়েক মুহূর্ত চুপ থাকলেন। তার নজর সীমার ওপর গেল। সে তখনও সেখানেই দাঁড়িয়েছিল, নড়চড়হীন, ভয়হীন। তার চোখ সরাসরি অর্জুনের চোখে, যেন জিজ্ঞেস করছে, এখন কি করবে? এক মুহূর্তের জন্য পুরো হাইওয়ে নিস্তব্ধ হয়ে গেল। অর্জুনের ভিতরে দুটি কণ্ঠস্বর লড়াই করছিল। একটি বলছিল আইন সবার জন্য সমান, অন্যটি বলছিল এ সেই মানুষ যে তোমার জন্য খিদে সহ্য করেছিল। তুমি কি তার ঘর ভেঙে দেবে? তিনি জেসিবির দিকে তাকালেন, তারপর ধাবার দিকে, তারপর নিজের হাতের দিকে, যা দিয়ে কাল সই করেছিলেন। হঠাৎ তার মনে হল এই হাত তার নয়। কর্মচারী আবার বলল, স্যার, আদেশ। অর্জুন গভীর নিঃশ্বাস নিলেন এবং পরিষ্কার ভাষায় বললেন, কোনো মেশিন চলবে না। সবাই চমকে গেল। স্যার, আমি বলেছি থামো। গলা এবার আরও কঠোর। জেসিবি বন্ধ হয়ে গেল। পুলিশ পিছিয়ে গেল। ভিড়ের মধ্যে শোরগোল পড়ে গেল। সীমার চোখের পাতায় হালকা কম্পন এলো, কিন্তু মুখ তখনও স্থির। অর্জুন ধীরে ধীরে তার কাছে গেলেন, এত কাছে যে দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। তিনি নিচু স্বরে বললেন, ভয় পেও না, আজ কিছু ভাঙবে না। সীমা হালকা একটু হাসল। সেই হাসি ব্যথায় ভরা। সে বলল, ভাঙার অভ্যাস আমার আছে সাব। ঘর, সম্পর্ক, স্বপ্ন সব ভাঙতে দেখেছি। এ কথা শুনে অর্জুনের চোখ ভিজে এলো। প্রথমবার তিনি প্রকাশ্যে স্বীকার করলেন, ভুল আমার ছিল। ভিড় কান খাড়া করে শুনছিল। পুলিশেরা অস্বস্তিতে, কর্মচারীরা চিন্তিত, কিন্তু অর্জুন থামার পাত্র নন। তিনি উঁচু গলায় বললেন, এই ধাবা ভাঙবে না, কারোরটাই ভাঙবে না, যতক্ষণ না বিকল্প ব্যবস্থা হচ্ছে। কর্মচারী বলল, স্যার, নিয়ম। তিনি মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, নিয়ম মানুষের জন্য, মানুষ নিয়মের জন্য নয়। বাতাসে যেন বিদ্যুৎ খেলে গেল। গ্রামবাসীরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল। প্রথমবার কোনো অফিসার এমন কথা বললেন। সীমা চুপ ছিল। তার চোখে জল ছিল, কিন্তু সে তা পড়তে দিচ্ছিল না। অর্জুন তার দিকে ঘুরে খুব নিচু স্বরে বললেন, আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম, এখন তোমার ঘর হারাতে দেব না। এটা শুনেই তার নিঃশ্বাস আটকে গেল। এত বছর পর কেউ তার যন্ত্রণাকে নাম দিল, কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। আমার কারো দয়া চাই না। অর্জুন মাথা নিচু করে বললেন, দয়া নয়, অধিকার। ঠিক তখনই মিডিয়ার লোক চলে এলো। ক্যামেরা, মাইক, প্রশ্ন। স্যার, আপনি অভিযান কেন থামালেন? কোনো চাপ আছে? অর্জুন সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, যেখানে মানুষ কঠোর পরিশ্রমে বেঁচে থাকে, সেখানে বুলডোজার হওয়া উচিত শেষ বিকল্প, প্রথম নয়। এই বয়ান আগুনের মতো ছড়িয়ে গেল। নেতাদের ফোন আসতে লাগল। উপর থেকে চাপ, সাসপেনশনের হুমকি। কিন্তু সেই সময় অর্জুনের ভিতরের ভয় মরে গিয়েছিল। তার প্রথমবার মনে হল তিনি চেয়ার নয়, মানুষ হয়ে দাঁড়িয়ে আছেন। জেসিবি ফিরে গেল। পুলিশ সরে গেল। ভিড় ধীরে ধীরে পাতলা হতে লাগল। ধাবাটি সেখানেই দাঁড়িয়ে রইল। টিলির চাল রোদে চকচক করছিল। সীমা উনুনে আবার কাঠ দিল, যেন জীবন আবার জ্বলে উঠল। আর অর্জুন দূর থেকে তাকে দেখতে থাকলেন। তিনি বুঝতে পারছিলেন যে আজকের লড়াই এখনও শেষ হয়নি। আসল লড়াই এখন শুরু হয়েছে, সিস্টেমের সাথে, নিজের সাথে,
এবং সেই সম্পর্কের সাথে যা তিনি আবার জ্যান্ত করতে চান। কিন্তু প্রশ্ন এখনও বাতাসে ঝুলছিল। সীমা কি তাকে ক্ষমা করবেন? কিছু সম্পর্ক কাগজের সই দিয়ে শেষ হয় না, সেগুলো তখন ভেঙে যায় যখন অহংকার জিতে যায়, আর তখন জুড়ে যায় যখন মানুষ নিজের হাঁটু গেড়ে বসে। বুলডোজার চলে যাওয়ার পরও রাস্তায় ওড়া ধুলো অনেকক্ষণ বাতাসে ভাসছিল। ভিড় কমে গিয়েছিল, পুলিশ চলে গিয়েছিল, কিন্তু ধাবার সামনে এক অদ্ভুত নীরবতা রয়ে গিয়েছিল। সীমা উনুনের সামনে বসে কাঠ জ্বালাচ্ছিল, হাত ঠিক আগের মতোই চলছিল, কিন্তু ভিতরটা নড়ে গিয়েছিল। এত বছর পর কেউ তার জন্য দাঁড়িয়ে সিস্টেম রুখে দিয়েছে, তাও সেই মানুষটি যে তাকে একা ফেলে চলে গিয়েছিল। ওদিকে অর্জুন কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন। সরকারি গাড়ি তখনও সেখানেই ছিল, লাল বাতি বন্ধ, সাইরেন শান্ত। তিনি জ্যাকেট খুলে বেঞ্চে রাখলেন, আস্তিন গোটালেন, আর ধীরে ধীরে ধাবার দিকে এগিয়ে গেলেন। প্রতিটা পদক্ষেপে অনুশোচনার ভার ছিল। তিনি সীমার কাছে পৌঁছালেন। কয়েক সেকেন্ড দুজনেই চুপ। অর্জুন নিচু স্বরে বললেন, আমায় কথা বলতে হবে। সীমা না তাকিয়ে জবাব দিল, খদ্দের আসবে, কাজ আছে। গলাটা নির্বিকার ছিল। অর্জুন প্রথমবার নিচু হয়ে মাটি থেকে খালি গ্লাস তুললেন এবং বালতিতে রাখলেন। ধাবার ছেলেটি অবাক হয়ে বলল, স্যার আপনি? অর্জুন হালকা হাসলেন, আজ আমি স্যার নই। এই কথা শুনে সীমার হাত থেমে গেল। সে ধীরে ধীরে তার দিকে তাকাল। এ সেই লোকটাই, কিন্তু বদলে গেছে। চোখে দাপট নেই, আছে অনুশোচনা। তিনি বললেন, আমি তোমার সাথে ভুল করেছি, খুব ভুল। সীমার চোখের সামনে পুরনো স্মৃতি ভেসে উঠল। লণ্ঠনের আলো, চুরি বিক্রি, খিদের দিন, শহরের অপমান, আর সেই শেষ বাক্য যা তার হৃদয় ভেঙেছিল, বোঝা। সে ধীরে ধীরে বলল, ভুলের হিসেব কে দেবে? যে বছরগুলো হারিয়ে গেছে সেগুলো কি ফিরবে? অর্জুন চুপ, তার কাছে কোনো উত্তর ছিল না। তিনি শুধু বললেন, আমি সময় ফেরাতে পারব না, কিন্তু যা অবশিষ্ট আছে তা ঠিক করতে চাই। সীমা হাসার চেষ্টা করল, কিন্তু হাসিটা নোনতা লাগল। ঠিক, জীবন কি কোনো ভাঙা চেয়ার যে জুড়ে দিলেই হবে? এই কথা শুনে অর্জুন মাথা নিচু করলেন। ঠিক তখনই ধাবার সামনে দুই মহিলা এলো। বোন, আজ থেকে আমরাও সাহায্য করব, শুনেছি সরকারি প্রকল্পে নাম লেখানো যাবে। অর্জুন সুযোগ লুফে নিলেন, বললেন, হ্যাঁ, আমি নিজে করাবো। মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরি হবে, লাইসেন্স পাওয়া যাবে, লোন পাওয়া যাবে। এই ধাবা শুধু দোকান থাকবে না, পরিচয় হবে। সীমা অবাক হয়ে দেখল, তুমি এসব কেন করছো? অর্জুন সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললেন, কারণ এটা তোমার অধিকার, আর কারণ আমি এখন আর পালাতে চাই না। সেই দৃষ্টিতে প্রথমবার সততা ছিল, কোনো লোক দেখানো ভাব বা দয়া ছিল না, ছিল সমমর্যাদা। ধীরে ধীরে গ্রামের মহিলারা জড়ো হতে লাগল। কেউ সবজি কাটল, কেউ বাসন ধুল। ধাবাটি হঠাৎ একজন একা মহিলার অসহায়ত্ব থেকে বদলে গিয়ে অনেক মহিলার শক্তিতে পরিণত হল। অর্জুন সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করলেন, কাগজ আনালেন, ফর্ম ফিল আপ করালেন। সবাই অবাক ছিল যে ডিএম নিজে রোদে দাঁড়িয়ে এসব করছেন, কিন্তু তার কিছু এসে যাচ্ছিল না। দুপুর গড়াতে গড়াতে ধাবার দেওয়ালে নতুন রং হল, নতুন বোর্ড বসল, ধাবা মহিলা গোষ্ঠী দ্বারা পরিচালিত। যখন বোর্ডটা টাঙানো হল, সীমা কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে রইল। তার চোখে সেই উজ্জ্বলতা ফিরে এলো যা বছর ধরে নিখোঁজ ছিল। সে ধীরে ধীরে বলল, ভাবিনি কেউ আমার নাম এত সম্মানের সাথে নেবে। অর্জুন বললেন, আমিও ভাবিনি আমি এতটা নিচে নেমে যাব, কিন্তু হয়তো নামা জরুরি ছিল, যাতে বুঝতে পারি। সকাল থেকে সন্ধে হল, আকাশের রং কমলা হয়ে এলো, ট্রাকের লাইট জ্বলতে শুরু করল। ধাবায় ভিড় আগের চেয়ে অনেক বেশি। সীমা চা বানাচ্ছিল, অর্জুন পাশে দাঁড়িয়ে গ্লাস এগিয়ে দিচ্ছিলেন। ধাবার ছেলেটি হেসে বলল, এবার তো সাব এখানেই চাকরি করবেন। সবাই হেসে উঠল, আর সেই হাসিতে বছরের তিক্ততা ধুয়ে গেল। কাজ শেষ হওয়ার পর দুজনে ধাবার বাইরের খাটে বসলেন। বাতাস ঠান্ডা ছিল। অর্জুন নিচু স্বরে বললেন, যদি তুমি বলো, আমি আবার চেষ্টা করতে চাই, স্বামী হয়ে, সমানভাবে। সীমা লম্বা নিঃশ্বাস নিল, আকাশের দিকে তাকালো, যেন নিজের সব ব্যথা মুক্তি দিচ্ছে। তারপর বলল, ক্ষমা করা সহজ নয়, কিন্তু ঘৃণা বয়ে বেড়ানো আরও কঠিন। আমি কথা দিচ্ছি না, তবে চেষ্টা করতে পারি। এই কথা শুনে অর্জুনের চোখ ভিজে এলো। তিনি প্রথমবার তার হাত ধরলেন, শক্ত করে নয়, খুব আলতো করে, যেন অনুমতি চাইছেন। সীমা হাত সরিয়ে নিল না, শুধু হালকা একটু চাপ দিল। সেটাই ছিল তার উত্তর। রাত গভীর হতে লাগল। লাল বাতিওয়ালা গাড়ি চুপচাপ দাঁড়িয়ে রইল। কিন্তু আজ তাতে বসে থাকা মানুষটি ডিএম ছিল না। সে ছিল শুধু একজন স্বামী, যে অনেক দেরিতে হলেও ঘরে ফিরে এসেছে। আর ধাবার টিমটিমে আলোয় তাদের দুজনের ছায়া একসাথে মাটিতে পড়ছিল।
জীবন যেন অবশেষে দুজনকে আবার এক রাস্তায় দাঁড় করিয়ে দিল। মাঝে মাঝে সবথেকে বড় জয় চেয়ার বাঁচানোই নয়, কারুর হাত ধরে সাথে চলায় থাকে।